নমস্কার, আমি সুদীপ্ত বিশ্বাস, রাজদীপ ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের এডিটর। এই ভিডিও 12 মে 2026-এ যে অনুষ্ঠানকে কেন্দ্র করে তৈরি হয়েছে তা হলো একজন খুব গুণী ও সংগ্রামী মানুষ দেবনারায়ণ মুখার্জির জন্মশতবর্ষ পূর্তি পালন অনুষ্ঠান। ভিডিওটি সমগ্রভাবে যদি আপনারা দেখেন ও শোনেন তাহলে জানতে পারবেন যে দেবনারায়ণবাবু নিজে তো গুণী ছিলেনই, এছাড়া কত তিনি বিখ্যাত বংশজাত সন্তান ছিলেন। এই অনুষ্ঠানের উচ্চশিক্ষিত বক্তাদের ভাষণ সবটুকু শুনলে একজন পশ্চিমবঙ্গবাসী মানুষ হিসেবে তথা একজন ভারতীয় হিসেবে আমাদের সবারই গর্ব অনুভূত হবে। অনেক অজানা অমূল্য তথ্য পাবেন এই ভিডিওতে। নেতাজি, স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, মাইকেল মধুসূদন, বঙ্কিমচন্দ্র, প্রণব মুখার্জি এরকম বহু উচ্চস্থানীয় মানবের সাথে এই বংশের বাঁধন কত বলিষ্ঠ ছিল তা জানা যায়। সত্যি কথা বলতে কি, আমারও জানা ছিল না যে শ্রীরামপুরের দেবনারায়ণ বাবুর পূর্বপুরুষদের সমাজ সেবায় এত বিশাল অবদান ছিল। দেবনারায়ণ মুখার্জির অত্যন্ত গুণী পুত্র শঙ্কর মুখার্জির সৌজন্যে আমরা এই ভিডিও তৈরির সুযোগ পেলাম। ভিডিও টেক করেছেন বিপ্লব সাহা। এবার শুনুন। অভিনন্দন এখানে এসে উপস্থিত থাকার জন্য। আমার দাদা কিছুদিন আগে, আজকে আমাকে মাঝখানে আগে ওরকম 20 দিন আগে বললো যে আমার 100 বছর জন্মদিন যদি একটু ছোটো করে করা যায়। আমরাও সেরকম ছোটোভাবেই আর কি করার জন্য একটা চেষ্টা করেছি, ছোটো করে আমরা এই অনুষ্ঠানটা আজকে করছি। তা বাবার 1926 সালের 12 মে জন্ম। আজকের দিন দেখলে 101তম জন্মদিন, মানে 100 বছর উনি আর কি আজকে বেঁচে থাকলে 100 বছর হতো, মানে উনি মারা গেছেন 2005-এ, আজকে 21 বছর হয়ে গেল। আজকে হয়তো ওনার স্মৃতিতে আমি আমার পরিবারের, আমার ফ্ল্যাটের সকলের আর আমার পরিবার বলতে উত্তরা বাড়ির সকল, মানে ভগবানকে বলতে পারেন সামান্য জাস্ট কয়েকজনকে মানে আমন্ত্রণ জানিয়েছি এখানে আসার জন্য। আমার মামার বাড়ি কয়েকজনকে আমন্ত্রণ জানিয়েছি। আর আমার একদম খুব কাছের, সেটা জন্মদিন বা যে কোনো বড় অনুষ্ঠান হতে গেলে সেলিব্রিটিদেরই হয়, যারা সেলিব্রিটি হয়ে যায়, যারা যেরকম কপালে থাকে, কোনো বড় কিছু করে গেলে তবেই তার জন্মদিন বড় করে। আমরা আমাদের জন্মদিন জেনারেলি একটা বাড়িতে কেক কেটে দুটো বাতি লিখিয়ে দিয়ে আমরা পালন করি। এখানে আজকে আমার বাবার জন্মদিন 100 বছর দাদার ইচ্ছায় এবং আমার বিশেষ অনেকবার বলেছে, তাই আমি একটা ছোট করে পালন করছি। বাবার কে নিয়ে আমি দুটো কথা বলবো। তার আগে আমি অনেক এগিয়ে, আমি হয়তো পরে 5-10 মিনিট বলবো। তার আগে বলতে চাই যে বাবা যে বাড়িতে জন্মেছিলেন, যেটা নিয়ে আমরা যে কোনো ভালো জিনিস করলে আগে গর্ববোধ হয়। যেমন সেই যে কোনো, আমি স্কুলে যদি রেজাল্ট ভালো করি বা আমি বোর্ডে এক্সাম যদি ভালো করি বা কোনো কিছু অ্যাচিভ করি, যে কোনো সাকসেসেই আমরা গর্ববোধ করি। লোককে 5 জনকে সেটা বলি যে সে 94 পেয়েছে কি 99% পেয়েছে, বা আমরা কোনো কিছু একটা ভালো অ্যাচিভ করেছি। এমনি যে কোনো ব্যাপারে গর্বের যে জিনিসটা, সেই গর্বের জিনিসটা আমরা সবসময় বলে গর্বিত হই। লোকের কাছে আমরা বলতে চাই আমার পূর্বপুরুষরা এই করে গেছেন, সেটা সবসময় গর্বের ব্যাপার। আমাদের যেটা গর্বের, আমরা হয়তো বাবা অনেক স্ট্রাগল করে আমাদেরকে বড় করেছে, কিন্তু গর্বের কথা যে বাবা যে পরিবারে জন্মগ্রহণ করেছে, এই বাংলা মানে ভারতবর্ষের যে খুব সীমিত সংখ্যক পরিবার যারা দেশের জন্য, সাধারণের জন্য অনেক কিছু করেছে, যারা অনেক ছাপ রেখে গেছে। এরকম নয় যে রাজ পরিবার হয়তো আরও অনেক পাওয়া যেতে পারে, কিন্তু বিশেষত উত্তরপাড়া মুখার্জি পরিবার যেভাবে বাংলার মানুষের উন্নয়নে বিভিন্ন জায়গায় স্কুল প্রতিষ্ঠা করা থেকে শুরু করে, জলকল প্রতিষ্ঠা করা থেকে শুরু করে আরও অনেক কিছু করেছে, এবং তাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে সে মানে কোনো সময় বিধবা বিবাহ চালু করার জন্য যখন বিদ্যাসাগরে ছিলেন, তার প্রথম সময়টাই ছিল স্বর্গীয় বাবু জয়কৃষ্ণ মুখোপাধ্যায়, উনি যে প্রথম স্বাক্ষর করেছিল, বা আরও অন্যান্য যে কোনো ব্যাপারে আজকে সে বিদ্যাসাগর হোক, একবার দুবার বিবেকানন্দ এসেছিলেন, আরও অনেক মনীষীরাই আমাদের গর্ব যে আমাদের উত্তরা বাড়িতে এসছেন, যারা বিভিন্ন সময় কাটিয়ে গেছেন। মাইকেল মধুসূদন দত্ত, যাকে আমরা জানি যে অমৃতাঙ্গন ছন্দের
মানে উনি অন্যতম কবি, অমিতাভ ছন্দ বলতে গেলে তিনি একজন অন্যতম শ্রেষ্ঠ কবি, যার প্রতিভা হয়তো ওই কবিতা পড়ে হয়তো বোঝা যায় না। দেখা তো ইংরেজরা হয়তো যার প্রতিভাকে হয়তো স্বীকার করতে চায়নি বলেই তাকে হয়তো ফিরে আসতে হয়েছিল। সেই মাইকেল মধুসূদন দত্ত একবার নয় দুবার আমাদের তোমার বাড়িতে এসে কাটিয়ে গেছে, জীবনের সেলফিতেও কাটিয়ে গেছে। এরকম অনেক ঘটনা আছে। আমি যাকে এখন এখানে অনুরোধ করবো, তিনি একজন মানে আমাদের পরিবারেরই একজন, তিনি একজন বলতে পারেন একজন ঐতিহাসিক। তার সম্বন্ধে বলতে গেলে প্রথমে বলে দিই, তিনি আমার সম্পর্কে আর কি দেখতে গেলে হয়তো ভাইপো দাদা বলি, দেবাশিস দা। তার জন্ম 1956 সালে 4 আগস্ট। আরেকবার কথাটা 4 আগস্ট, 4 আগস্টে বিখ্যাত ব্যক্তিরা জন্মায়। দাদাও সৌভাগ্য কৃষ্ণবাবু জয়কৃষ্ণ মুখোপাধ্যায় ষষ্ঠ উত্তরসূরি। দাদা বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী মোহিনীমোহন কালীলালের দৌহিত্র। পিতা প্রখ্যাত চিকিৎসক ডক্টর দেবব্রত মুখোপাধ্যায়। হার্টলে স্কুলে, এরপর কলকাতা সাউথ পয়েন্ট হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ 72 সালে এবং গোয়েন্দা কলেজ অফ কমার্স থেকে স্নাতক 1977 সালে। মানে যে বছর উনি কমার্সে স্নাতক হন ওই বছরই আমার জন্ম। ছোটবেলা থেকে ফুটবল ও ফটোগ্রাফির নেশা। ফুটবল খেলতেন। 4 নম্বরের শতাব্দী প্রাচীন রবার্ট আর্নেট রচিত ইন্ডিয়া 97 সালে। তার সংকলিত সারা বাংলা মুখোপাধ্যায় বংশের বংশতালিকা, যা তালিকা আকারে মুদ্রিত বিশ্বের সর্ববৃহৎ বংশতালিকা, সংরক্ষিত আছে উত্তরপাড়া জয়কৃষ্ণ সাধারণ গ্রন্থাগারে, বঙ্গীয় সাহিত্য পরিষদে, নৈহাটি বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র। তার রচিত 4টি গ্রন্থ উত্তরপাড়া জমিদার বাড়ি ইতিকথা, উত্তরপাড়া জমিদার বাড়ি অন্নমহল, উত্তরপাড়া মুখোপাধ্যায় পরিবারের কীর্তিনামা ও খামারগাছি জংশন বিশেষ উল্লেখযোগ্য। সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত থাকতে ভালোবাসেন। দেবাশিস বাবু মূলত একজন প্রকৃত প্রেমিক, শিল্পী প্রেমিক, পশুপ্রেমী মানুষ। ইতিহাস তার বিশেষ অনুসন্ধিৎসার বিষয়। বর্তমান তার সম্বন্ধে বলতে গেলে আরো একটা ব্যাপার বলতে হয়, তিনি একজন খুব ভালো, আমি তার গান শুনেছি, খুব ভালো সঙ্গীত শিল্পীও, মান্নাদের কণ্ঠে খুব সুন্দর গান গান। এছাড়া উনি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে উনি রাষ্ট্রপতি ভবনে গিয়ে থেকে এসেছে পরিবার সহ। তাকে তার জন্মদিনে 1915 সালের 11 সেপ্টেম্বর তার জন্মদিনে মুখার্জি পরিবারের বংশতালিকাও প্রদান করে এসেছেন এই দেবাশিস বাবু। দেবাশিস বাবুকে পরিচয় দিলাম। আমি এখন দেবাশিস বাবুকে অনুরোধ করব যে 2-4 কথা মুখার্জি বাড়ির সম্বন্ধে বলার জন্য, তাহলে আমরা সকলে খুব বাধিত হব। আজকে স্বর্গীয় দেবনারায়ণ মুখোপাধ্যায় 100তম জন্মদিনের জন্যে জন্মদিন উপলক্ষে আমরা একসঙ্গে একত্রিত হয়েছি। তা দেবনারায়ণ বাবুর সম্বন্ধে ওনার সুযোগ্য পুত্র শঙ্কর উনি তো বলবেনই। তা আমি একটু অতীতে ফিরে যাব, কারণ অতীতে ফিরে যাওয়ার এই জন্যই দরকার যে যে কথাগুলো আমি এইভাবে 10ম শতাব্দী থেকে শুরু করি। আপনারা সকলেই হয়তো জানেন যে বঙ্গের যে ব্রাহ্মণ সমাজ এনারা এবং কায়স্থ সমাজ, এই দুটি সমাজ উত্তরপ্রদেশের কান্নকুব্জ শহর থেকে 942 খ্রিস্টাব্দে আমরা এই বঙ্গদেশে আসি এবং সেখানে এসে এক একটা পরিবারকে এক একটা জায়গাতে আশ্রয় দেওয়া হয়। বঙ্গরাজ এবারে আমাদের যে মুখোটি বংশ, যেটা আমাদের মুখোপাধ্যায় বংশ, আমাদের প্রথম বাসস্থান হয় সেই মুখোটি গ্রামের উপাধ্যায় থেকে মুখোপাধ্যায়ের উদ্ভব আর কি। যাই হোক, এমনি আমরা সকলেই কিন্তু মাইগ্রেটিভ ইন নেচার, অর্থাৎ একটা জায়গায় আমরা বেশি দিন থাকি না। পৃথিবীর যে কোনো প্রাণী আপনি দেখবেন, অ্যামিবা থেকে শুরু করে সেই মানে নীল তিমি অবধি কিছুদিন একটা জায়গায় থাকেন, আবার তারা অন্য জায়গায় তাদের সন্তান সন্ততিরা তারা অন্য জায়গায় গিয়ে বসবাস করে। সেই জন্যে আমরাও তেমনি জায়গা ঘুরতে 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 অবশেষে উত্তরপাড়া এসেছি এবং উত্তরপাড়া থেকে তো শঙ্করটা মানে ওই শ্রীরামপুরে এসে বর্তমান আমরা প্রথমে বাঁকুড়া জেলার অম্বিকানগর মহকুমার অন্তর্গত মুকটি গ্রামে এসেছি। এখান থেকে আমরা এসেছি অবদ্বীপে নদিয়া জেলার
নবদ্বীপ থেকে আমরা গেছি নদিয়া জেলার পুলিয়াতে, পুলিয়া থেকে আমরা গেছি হুগলি জেলার কামারগাছি গ্রামে, এবং কামারগাছি গ্রাম থেকে আমরা 1792 খ্রিস্টাব্দে আমরা উত্তরপাড়াতে আসি। তা সেই 1792 খ্রিস্টাব্দে যে মানুষটি জন্মেছিলেন তার নাম ছিল জগমোহন মুখোপাধ্যায়। তার ছিলেন 5টা ছেলে, জানেন, জয়কৃষ্ণ, রাজকৃষ্ণ, নবকৃষ্ণ, বিজয়কৃষ্ণ এবং নবীন কৃষ্ণ। উত্তরপাড়ার মুখোপাধ্যায় জমিদার পরিবারের যা কাহিনী আছে এইটা কিন্তু 5 ভাইয়ের সংসারকে ঘিরে, এর বাইরে নয়। এখন আমি ব্যক্তিগতভাবে কাউকে আমি করছি না, আমাদের যা অ্যাচিভমেন্ট, আমাদের যা সামাজিক কর্মকাণ্ড সেটা অনেকে হয়তো জানেন, নিশ্চয়ই জানেন, আবার অনেকে হয়তো জানেন না। আমরা একটা কথা বলতে পারি যে স্কুল, কলেজ, লাইব্রেরি, পৌরসভা, ব্রিজ, হাট, বাজার এবং অগণিত পুষ্করিণী খনন, খাল খনন এবং পাতকুয়া খনন, এসব মিলিয়ে আমরা মানে ওইটাকে বাদ দিয়ে বলছি, আমরা সারা বাংলায় আমাদের বিভিন্ন জমিদারি এলাকাতে আমরা 100খানার ওপর আমরা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছি, যেটা আপনাদের কাছে বোধহয় অদ্ভুত লাগছে, কিন্তু এটা কিন্তু বাস্তব ঘটনা। তা এই 100খানা প্রতিষ্ঠানের ভেতরে প্রচুর স্কুল আছে, প্রচুর কলেজ আছে, লাইব্রেরি আছে, পৌরসভা আছে, জলকল আছে, ইত্যাদি তো আছে। এখন উত্তরপাড়া সম্বন্ধে আমি কিছু বলতে চাই। উত্তরপাড়া পৌরসভা হলো এমনই একটা পৌরসভা যেটি কোনো ভারতীয় দ্বারা প্রতিষ্ঠিত সুবে বাংলার প্রাচীনতম পৌরসভা, অর্থাৎ কোনো ভারতীয় এই পৌরসভা গঠন করার আগে সুবে বাংলা অর্থাৎ অবিভক্ত বাংলা, বিহার এবং উড়িষ্যা, এই সব জায়গাতে এই সমস্ত জায়গার ভেতরে এর আগে কোনো পৌরসভা গঠন করেননি কোনো ভারতীয়, কিন্তু ইংরেজরা হয়তো গঠন করেছিলেন। আমি শুনেছি যে দার্জিলিং পুরসভা এবং শ্রীরামপুর পুরসভাটা আধা ইংরেজরা আধা মানে শ্রীরামপুরের লোকেরা, এরকমই আমি মানে আমার শোনা কথা, কিন্তু সম্পূর্ণভাবে ভারতীয় দ্বারা প্রতিষ্ঠিত ছিল উত্তরপাড়া পৌরসভা। এরপরে চলে আসুন উত্তরপাড়ার জলকল। কোনো ভারতীয় দ্বারা প্রতিষ্ঠিত উত্তরপাড়া ওয়াটার ওয়ার্কস হচ্ছে অবিভক্ত বাংলার প্রাচীনতম জলকল। এছাড়া উত্তরপাড়া স্বাস্থ্যকেন্দ্র, উত্তরপাড়া স্বাস্থ্যকেন্দ্র হচ্ছে কোনো ভারতীয় দ্বারা প্রতিষ্ঠিত অবিভক্ত হুগলি জেলার প্রাচীনতম স্বাস্থ্যকেন্দ্র। অবিভক্ত হুগলি জেলা মানে কোনটা? বর্তমান হুগলি জেলা, বর্তমান হাওড়া জেলা এবং পশ্চিম মেদিনীপুর জেলার একটা বিরাট অংশ নিয়ে মূলত ঘাটাল ও চন্দ্রকোনা অঞ্চলকে নিয়ে আসে। এছাড়া ধরুন আমরা বহু স্কুলকে প্রতিষ্ঠা করেছি এবং সেখানে কলকাতাতে মানে এই যে বেথুন স্কুল 1849 সালে বেথুন স্কুল প্রতিষ্ঠিত হয়। বেথুন স্কুলটি প্রতিষ্ঠা করেন প্রিন্সওয়াটার বেথুন। তার আগে 1845 এবং 1849 সালে জয়কৃষ্ণবাবু উত্তরপাড়াতে একটা বালিকা বিদ্যালয় স্থাপন করার জন্যে ইংরেজ সরকারের কাছে আবেদন করেন, কিন্তু এই দুবারই সেই আবেদন প্রত্যাখ্যাত হয়। অবশেষে তার ভাই বিজয়কৃষ্ণ মুখোপাধ্যায় 1863 সালে উত্তরপাড়া বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এবং আপনারা শুনে অবাক হবেন যে একসময় বেথুন স্কুলে যখন 105 জন ছাত্রী পড়তেন কোনো এক সালে, কোনো এক বছরে, সেই একই বছরে উত্তরপাড়া বালিকা বিদ্যালয়ে পড়তেন 109 জন। মনে রাখবেন, কলকাতা তখন ছিল অবিভক্ত ভারতের রাজধানী আর উত্তরপাড়া ছিল একটি গণ্ডগ্রাম। এই হচ্ছে নারী শিক্ষার প্রগতিশীলতা উত্তরপাড়াতে। এবং এই বালিকা বিদ্যালয় পরিদর্শন করতে এসে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মেরি কার্পেন্টার উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করে যান। এছাড়া জানেন
উত্তরপাড়াতে বিজয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় উত্তরপাড়া হিতকরী সভা প্রতিষ্ঠিত হয়, এবং এটা আপনারা খোঁজ করে দেখবেন যে এই হিতকরী সভা হচ্ছে ভারতবর্ষের অন্যতম প্রাচীনতম এনজিও। এনার অনেক এই হিতকরী সভা, তার ভেতরে অন্যতম অ্যাক্টিভিটিস হচ্ছে অন্তঃপুরবাসী নারীদের শিক্ষাদান করা এবং তাদের পরীক্ষা নেওয়া। ভেবে দেখুন, সেই 1870, 72, 73, 75 সালে এই জিনিসটা কিন্তু হতো, উত্তরপাড়া থেকেই হতো। এছাড়া ধরুন জয়কৃষ্ণ মুখোপাধ্যায় যুক্ত ছিলেন, এর আগে তো শঙ্কর তো বলেছিলেন যে জয়কৃষ্ণ মুখোপাধ্যায় বিদ্যাসাগর মানে প্রবর্তিত বিধবা বিবাহ প্রথার আবেদনপত্র যখন পাঠান ইংরেজ সরকারের কাছে, তখন তিনি স্বাক্ষর খুঁজছিলেন যে কে তার হয়ে সাপোর্ট করবেন। জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের প্রথম ব্যক্তি যিনি ঈশ্বরের স্বাক্ষর করেছিলেন। এছাড়া বিডেনের কাছে সেই আবেদনপত্র তারা অন্যতম স্বাক্ষরকারী ছিলেন। এরপরে বলে রাখি, আপনারা সকলেই ডাক্তার মহেন্দ্রলাল সরকারের নাম নিশ্চয়ই শুনেছেন। ডাক্তার মহেন্দ্রলাল সরকার এমন একজন ব্যক্তিত্ব যাকে নোবেল প্রাইজ দেওয়া থেকে বঞ্চিত করা হয়েছিল। আচার্য সত্যেন্দ্রনাথ বোস, আচার্য মেঘনাথ সাহা, আপনার আচার্য জগদীশচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র রায়, এই রকম ব্যক্তিত্ব, যে 6 জন নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য, তাদেরকে কিন্তু বাদ দেওয়া হয়েছিল সেই সমস্ত ইংরেজ মানে রাজত্ব। তার ভেতরে ডাক্তার মহেন্দ্রলাল সরকার ছিলেন অন্যতম। তার প্রতিষ্ঠিত একটি সংস্থার নাম ছিল IACS, অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। সেই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের আজীবন সদস্য ছিলেন জয়কৃষ্ণ মুখোপাধ্যায়। এবং জয়কৃষ্ণ মুখোপাধ্যায় মারা যাওয়ার পর সেই অ্যাসোসিয়েশন একটি জয়কৃষ্ণ গোল্ড মেডেল অ্যাওয়ার্ড কিন্তু ডিক্লেয়ার করেন, এবং সেই গোল্ড মেডেল অ্যাওয়ার্ডটা কি পান জানেন? ডক্টর স্যার জেমস জিন্স, যাকে বলা হয় ফাদার অফ ব্রিটিশ কসমোলজি, বিশ্ববিখ্যাত পদার্থবিদ্যা, মানে যাকে বলে পদার্থবিদ আর কি। তা তিনি শুধু ইংল্যান্ড থেকে কলকাতায় আসেন জয়কৃষ্ণ গোল্ড মেডেল রিসিভ করার জন্য, এবং তিনি এই ঘটনাটা ঘটে 1930-এর দশকের শেষের দিকে, তখন জয়কৃষ্ণ মুখোপাধ্যায় মারা গেছে। তা তিনি উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরিতে একটি অবজারভেটরি করার মানে জন্যে খুব চেষ্টা করেছিলেন, কিন্তু সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন প্রায় শুরু হচ্ছে, তাই সেই অবজারভেটরিটা আর হয়নি। জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের সব থেকে বড় ছিল উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরি, এখন যেটা এককালে নাম ছিল উত্তরপাড়া লাইব্রেরি। এই লাইব্রেরি হলো এশিয়ার প্রথম, আবার আমি বলছি, এশিয়ার প্রথম নিঃশুল্ক সাধারণ গ্রন্থাগার, এবং যার উল্লেখ আছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে, এই জয়কৃষ্ণ লাইব্রেরি। ধরুন, এছাড়া কলকাতায় বেথুন স্কুল যখন তৈরি হলো, তখন জয়কৃষ্ণ মুখোপাধ্যায় সেই সময় 1849, তখনকার দিনে 10,000 টাকার মূল্য আপনি খালি ভেবে নিন, 1849-50 সালে। এছাড়া উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে হিন্দু হোস্টেল, এটা কিন্তু জয়কৃষ্ণ মুখোপাধ্যায় তৈরি করা, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে গ্রন্থাগার সেটার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন জয়কৃষ্ণ মুখোপাধ্যায়। এবং এছাড়া ক্যালকাটা মেডিকেল কলেজ, যেটা অ্যাকচুয়াল নাম হচ্ছে মেডিকেল কলেজ বেঙ্গল, যাই হোক কিন্তু এটা আমরা কেউ কিন্তু জানি না। যাই হোক, আমি বলছি আপনাদের, শুধু জয়কৃষ্ণ মুখোপাধ্যায় নয়, বিজয়কৃষ্ণ মুখোপাধ্যায় বলুন, রাজকৃষ্ণ মুখোপাধ্যায় বলুন, মনোহর মুখোপাধ্যায় বলুন, ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, একটা বিরাট নাম। ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় কে ছিল জানেন? ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিল হুগলি ব্যাংকের প্রতিষ্ঠাতা। হুগলি ব্যাংকের নাম অনেকে হয়তো শুনেছেন, অনেকে হয়তো শোনেননি। এই হুগলি ব্যাংক, কুমিল্লা ব্যাংক এবং আরও 2-1টা ব্যাংক অ্যামালগামেট করে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া হয়। তা সেই ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার ফাউন্ডার ডাইরেক্টর ছিলেন ধীরেন্দ্র নারায়ণ মুখোপাধ্যায়। এবং তার হুগলি ব্যাংকের অফিসটা কোথায় ছিল জানেন? এখন যেটা কলকাতার সব থেকে উঁচু বাড়ি, যার নাম হচ্ছে দ্য 42,
সেই বাড়িটি একটি তিনতলা বাড়ি ছিল, দারভাঙ্গা মহারাজার বাড়ি ছিল। সেই তিনতলা বাড়ির দোতলা এবং তিনতলাতে ছিল হুগলি ব্যাংক এবং হুগলি। আমি খুব ছোটোবেলাতে সেই বাড়িতে আমি কিন্তু গেছি, তারপরে কিন্তু হালে এটা ভেঙে অত উঁচু বাড়ি হয়েছে। গল্পটা বললাম বললাম এবং মানে ম্যাসিভ, মানে যদি আমি বলতে যাই তাহলে হয়তো শেষ হবে না। তা একটা কথা মনে রেখে দেবেন যে উত্তরপাড়া মুখোপাধ্যায় পরিবারের যে কর্মকাণ্ড, সেটা ভারতবর্ষের আর কেউ করেছেন কি না, মানে সামাজিক কর্মকাণ্ড আমার কিন্তু জানা নেই। যদি আপনারা মানে এক সময় প্রায় দেউলিয়া হওয়ার মতো অবস্থাতে পৌঁছেছিলাম 1855-56 সালে, যখন প্রত্যন্ত গ্রামে, যেখানে পাঠশালার পর পাঠশালা খুলে গেছে 1855-56 সালে, এবং শুধু পাঠশালা খোলা নয়, ছাত্রদের জন্য খেলার মাঠ তার সঙ্গে সংলগ্ন কিন্তু উনি করে দিয়েছিলেন। হালে কাছের পিঠে উত্তরপাড়া কর্ম স্কুল এবং উত্তরপাড়া কলেজ ছাড়াও বলছি, কাছের পিঠে ওনার তৈরি আছে গরুহাটি হাই স্কুল আছে, চন্দ্রকোনা কিন্তু সন্ধান পেয়েছে এবং আমি তার ছবি তুলে এনেছি। এই সেখানে জয়কৃষ্ণ মুখোপাধ্যায় আরও হয়তো আছে। এবার তার ছেলে লবণ আইনের তীব্র বিরোধিতা করেছিলেন। সেই জন্যে জয়কৃষ্ণবাবু বলুন, রাজা প্যারিমোহন বলুন, এরা কিন্তু কেউই ইংরেজদের গুড় মুখে ছিলেন না, কেউই নয়। কিন্তু ইংরেজরা কিন্তু করতে পারতেন না, কারণ ওনারা এমন কিছু কিছু কাজ করতেন যে সেটা ইংরেজরাই হয়তো করতে পারতো, কিন্তু ইংরেজদেরকে সেই সময় করা সম্ভব ছিল না। এছাড়া ইংরেজদের চক্ষুশূল হবেন জেনেও তিনি সাদরে উত্তরপাড়া স্টেশন থেকে নামিয়ে এনে তিনি লাইব্রেরিতে নিয়ে গেছিলেন 1909 সালে। সেই লাইব্রেরিতে গিয়ে শ্রী অরবিন্দ তার ঐতিহাসিক স্পিচ দিয়েছিলেন, মানে যাকে আমরা বলি অভিভাষণ। সেই অভিভাষণটাকে বলা হয় দ্য ফেমাস উত্তরপাড়া স্পিচ অফ শ্রী অরবিন্দ। এছাড়া আরও আপনাদের গায়ে কাঁটা দেবে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ যখন শিকাগোর ধর্ম মহাসম্মেলনে বক্তব্য যখন রাখে, আপনারা সকলেই জানেন যে উনি শিকাগোতে স্টে করে গেছিলেন, মানে শিকাগোতে না করলেও উনি আমেরিকাতে স্টে করে গেছিলেন। তার প্রায় 3.5 বছর বাদে উনি ভারতবর্ষে ফিরেছিলেন। এখন সেই ধর্ম মহাসম্মেলনের 1 বছর পূর্তি উপলক্ষে কিছু উদ্যোক্তা কলকাতার টাউন হলে একটা তার অ্যাবসেন্সেই আর কি তাকে সম্বর্ধনা জানানোর একটা প্রোগ্রাম করেন, এবং সেখানে তখনকার দিনের বিশেষ ব্যক্তিত্বকে করেন। আমি নাম করবো না, দুজন এমন বিশেষ ব্যক্তিত্ব সেই সময় ছিল, এবং এক বাক্যে সেখানে কিন্তু রাজি হয়ে যান এবং সেখানে দিয়ে তিনি সম্ভাষণ করেছিলেন যে মাই রাদার বিবেকানন্দ, নট স্বামী বিবেকানন্দ, মানে আমার ভাই, স্বামী কিন্তু ভাই মানে হচ্ছে আরো আপন, তাই নয় কি? যাই হোক, এরপরেতে স্বামী বিবেকানন্দ যখন ওখানে ছিলেন তখন উনি অর্থাভাবে উনি ভালো করে খেতে পেতেন না, ভালো চিকিৎসা ওনার হতো না, ওনার মরণাপন্ন অবস্থা কিন্তু হয়েছিল। তখন উনি চিঠি লেখেন বেলুড় মঠের যিনি অধ্যক্ষ ছিলেন স্বামী অভেদানন্দকে, যে তুমি একবার রাজা প্যারিমোহনের কাছে যাও, গিয়ে আমার কথা বলো, উনি হয়তো যদি কিছু করলেও করতে পারে। তার স্বামী অভেদানন্দ বেলুড় মঠ থেকে উত্তরপাড়াতে আসেন হেঁটে, এবং হেঁটে এসে রাজা প্যারিমোহনের কাছে যান, এবং সেখানে রাজা প্যারিমোহন একটা সাবস্ট্যান্সিয়াল অর্থ মানি অর্ডার করে পাঠিয়ে দেন, মানে অভেদানন্দকে দিয়ে স্বামীজির কাছে, যার ফলে উনি সেই অর্থের বিনিময়ে উনি মানে ওষুধপত্র কিনতে বা মানে খেতে সক্ষম হয়েছিলেন, এবং তিনি আলটিমেটলি তিনি কলকাতাতে ফিরে এসেছিলেন। এই কথাটা লেখা আছে স্বামী অভেদানন্দ লেখা বইতে। আপনারা উদ্বোধনে যদি কোনদিন যান আপনারা কিন্তু সেটা খুঁজে নিতে পারেন। এছাড়া আরও অনেক কিছু আছে রাজা প্যারিমোহন সম্বন্ধে বলার। জানেন, এখানে একটা রেল প্রকল্প হয়েছিল তারকেশ্বর থেকে মগরা এবং পরবর্তীকালে ত্রিবেণী অবধি। সে রেল
একটা নাম ছিল বিপিআর, বেঙ্গল প্রভিন্সিয়াল রেলওয়ে। সেই বেঙ্গল প্রভিন্সিয়াল রেলওয়ের মালিক ছিল এক বাঙালি ভদ্রলোক, একজন প্রাইভেট লিমিটেড কোম্পানি করেছিলেন, এবং সেই কোম্পানিতে তিনি ন্যাচারালি শেয়ার কেনার জন্যে তিনি বাজারে ছাড়েন, মানে অ্যাডভার্টাইজমেন্ট ছাড়েন, একজন ভারতীয় এবং একজন বাঙালিকে সাহায্য করার জন্যে, যাতে তার এই প্রকল্পটা ভালো হয়। সেই জন্য রাজা প্যারিমোহন তখনকার দিনে 10 টাকার শেয়ার কিনেছিলেন 500 করে। এই জিনিসগুলো আমার মনে হয় জানা উচিত। এবং একটা কথা বলে রাখি, এই যে শেওড়াপুরি থেকে তারকেশ্বর যে লাইনটা আছে, এই লাইনটা বেশিরভাগটাই তৈরি হয়েছে জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের দান করা জমির উপর। আমি বলছি বিশেষ করে নালিকুর, সিঙ্গুর, হরিপাল, এই অঞ্চলটার বিস্তীর্ণ অঞ্চল কিন্তু জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের জমি ছিল। তখনকার দিনের মানে করা হতো না, যিনি দান করতেন সেই দানের ওপর বেস করে লাইন পাতা হতো, এবং এই লাইনটা তৈরি করা হয়েছে ওনার দান করা জমির উপর। আর কি বলি বলুন, আপারে নবকৃষ্ণ মুখোপাধ্যায়, যার উত্তরসূরি হয়েছে শঙ্কর এবং দেবনাথ মুখোপাধ্যায়, তিনি ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী। এবং নবকৃষ্ণ মুখোপাধ্যায়ের 4 ছেলে, প্রতাপ নারায়ণ, রামনারায়ণ, সূর্যনারায়ণ এবং রাজনারায়ণ। আর তার মেয়ে রাজকুমারী, পুষ্পকুমারী, কুসুম কুমারী এবং ফুলকুমারী। এই ফুলকুমারীর মেয়ে হচ্ছে রানী বিভাবতী, যিনি ভাওয়াল সন্ন্যাসীর স্ত্রী। সন্ন্যাসী রাজা বলতে যার নাম দেওয়া হয়েছিল রানী ইন্দুমতী, কিন্তু তার আসল নাম হচ্ছে রানী বিভাবতী। রানী বিভাবতীর মা হচ্ছে আমাদের ফ্যামিলির মেয়ে। বঙ্কিমবাবু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজ মেয়ে নীলাব্জ কুমারী দেবী, তিনি ছিলেন আমাদের ফ্যামিলির বৌমা। অর্থাৎ বিজয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের মেজ ছেলে সুরেন্দ্রনাথের সঙ্গে তার বিয়ে হয়েছিল, এবং সেখান থেকে নারী শিক্ষা একটা বিরাটভাবে মোড় নিয়েছিল। মহেঞ্জোদারো, যিনি আবিষ্কর্তা, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, আপনারা সকলেই তার নাম শুনেছেন। রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাঞ্চনমালা দেবী ছিলেন আমাদের পরিবারের মেয়ে, তিনি কিন্তু সাহিত্যিক ছিলেন। এছাড়া সাহিত্যিক শরৎকুমারী দেবী, মুকুলমালা দেবী তো ছেড়িয়ে দিন, তো আছেই আছে। তা আমি নবকৃষ্ণ মুখোপাধ্যায়ের যে পরিবার, যেটা শঙ্করের পরিবার, সে সম্বন্ধে বেশি কিছু বলছি না, তবে একটা কথা বলে যাচ্ছি, দেবনাথ মুখোপাধ্যায় যিনি বাবা, বীণা কৃষ্ণ মুখোপাধ্যায়, এই বীণা কৃষ্ণ মুখোপাধ্যায় ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সহপাঠী ও বাল্য বন্ধু। সেই জন্যে নেতাজি এনার বাড়িতে এসেছিলেন বা আসতেন। শেষে এসেছিলেন 1939 সালে। বীণা কৃষ্ণ মুখোপাধ্যায় ওনাকে নিয়ে এসেছিলেন, মানে দেবনাথ মুখোপাধ্যায় যিনি বাবা আর কি। সে সম্বন্ধে আরও অনেক গল্প আছে, সেটা আপনাকে শঙ্কর বলবে। আমি মোটামুটি তো বললাম, এখন বাকি বলতে তো মানে এত বেশি আছে না যে ঠিক গুছিয়ে বলতে গেলেও প্রায় ঘন্টাখানেকের উপরে আমার সময় লেগে যাবে। আপনাদের কীরকম লাগলো আমি জানি না, হয়তো ভালো হয়তো খারাপ, কিন্তু এটাই হচ্ছে আমাদের উত্তরপাড়া মুখোপাধ্যায় পরিবারের বৈশিষ্ট্য। সেই জন্যে আমরা ব্যতিক্রমী জমিদার হিসেবে কিন্তু চিহ্নিত ছিলাম। আমরা কিন্তু ব্যতিক্রমী জমিদার, সবসময় এটা মনে রাখবেন যে আমরা মানে যেটুকুনি মানে এই যে জমিদার বলতে আমাদের যা ধারণা যে বিলাসিতা, প্রজাদের ওপর উৎপীড়ন বা অত্যাচার, সেটা আমাদের পরিবার থেকে আজ অবধি কেউ চোখে আঙুল দিয়ে দেখাতে পারবেন না যে এই ব্যক্তি এই অত্যাচার করেছে। অথচ আমরা সমাজের জন্য সমস্ত কাজ কিন্তু করে গেছি। আরও অনেক কাজ আছে যেগুলো এখন এই এত শর্ট টাইমেতে বলা সম্ভব হয়তো নয়। আমি এই বলে আর আমি শঙ্করকে আহ্বান করব, উনি আসুন এখানে, উনি এসে বাকিটা উনি ছিল 1895-96 সাল থেকে 1921 সালের 26শে নভেম্বর পর্যন্ত। তারপরে আমরা সেটাকে মহাবোধি সোসাইটি কলকাতার, মানে ভারতের মহাবোধি সোসাইটি কলকাতাকে আমরা দান করে, আই রিপিট ইয়েস, এবং সেই মহাবোধি সোসাইটি আলটিমেটলি সেটাকে সারনাথের বৌদ্ধ বিহারে দান করে দেন। এবং যেখানেতে ধ্যানরত বুদ্ধের যে মূর্তিটি আছে, তার যে বেদিকা আছে, তার যে বেদি আছে, সেই বেদির ভেতরে সোনার কৌটো করে সেই ফসিলাইজড বোন কিন্তু সিল করে রাখা আছে।
তা আমাদের এখানে যার কাছে ওটা এসেছিল তার নাম ছিল রাসবিহারী মুখোপাধ্যায়, যিনি জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের নাতি, বড় ছেলে বড় ছেলে। আরও অনেক কিছু ঘটনা আছে, আমি কোনটা ছেড়ে কোনটা বলবো বলুন। আমি তো আর কিছু মানে লিখে নিয়ে আসিনি, যা মনে যা এসছে আমি তাই বললাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। নমস্কার। সেই জন্য একটু প্রিপারেশন তো করতেই হবে, সবই জানি, কিন্তু পর সাজানোর যে ব্যাপারটা আছে, এত বয়স হয়ে গেছে আমার, আর কি মনে রাখতে পারি না। সেটার জন্য আমাদের এটা খুব ভীষণ কিন্তু সিগনিফিকেন্ট। এবং আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, আমাদের জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের থেকে শুরু করে অনেকেই আমরা বিভিন্ন মানুষের মাধ্যমে বিপ্লবী এবং স্বাধীনতা সংগ্রামীদেরকে অর্থ সাহায্য করতাম। আপনি দেখাতে পারবেন যে কোন জমিদার, মানে কোন জমিদার সেই সময় যখন ভারতের স্বাধীনতা সংগ্রাম যখন পিকে যখন উঠছে, সেই সময়তে তাদেরকে অর্থ সাহায্য করে। সেই জন্যই আমাদেরকে বলা হতো ব্যতিক্রমী জমিদার, যে ব্যাপারটা আমি আগে থেকে বলেছি। আমি একটা একটু করে দিই, মানে অর্ণব হয়তো এটা হয়ে গেছে। বঙ্কিমচন্দ্রের মেয়ের সঙ্গে আমাদের পরিবারের বিজয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছেলের বিয়ে হয়েছিল। যাই হোক, আর এইটা একটা কথা। আর আরো অনেক কিছু আছে আমাদের জওয়াহরলাল মুখোপাধ্যায় তৈরি করা কিংকরবাটি কৃষি বিদ্যালয়। তখনকার দিনে তো মানে কৃষি তো একটা বিরাট রোল প্লে করে মানে করতো আর কি। সেই কারণে উনি কৃষি বিদ্যালয় তিনি স্থাপন করেছিলেন কিংকরবাটিতে, যেটার মালিক বলছেন যেতে হয়। এবং পরবর্তীকালে বিজয় কৃষ্ণ মুখোপাধ্যায় উচ্চপাড়া সংলগ্ন মতলা অঞ্চলেতে একটি কৃষি বিদ্যালয় স্থাপন করেন। এবং আরো অনেক কিছু আছে। প্রতাপ নারায়ণ মুখোপাধ্যায় সিংহতে একটি স্বাস্থ্য কেন্দ্র তৈরি করেছিলেন। সিংহতে বর্ধমান জেলার মঙ্গলপুর থানার অন্তর্গত, এবং ঘাটাল থানার অন্তর্গত ফরাট গ্রামে উনি একটি প্রাথমিক বিদ্যালয়, তখনকার দিনে যেটা গ্রামগঞ্জের ভেতরে প্রবেশই করেনি, সেখানে প্রথম ক্রাইটেরিয়া ছিল যে একটা পাঠশালা তৈরি করা, আগে পাঠশালা, তারপরে তো হাই স্কুল। যাই হোক, তিনি অনেক অনেক পাঠশালা তৈরি করেছেন। এবং আমি আজও বলেছি, এখনো বলছি, যে একসময় আমরা প্রায় রেগুলিয়ার মতো অবস্থাতে এসে দাঁড়িয়েছিলাম আর কি। তো সেখান থেকে রিকভার করেছি আমরা। আর উচ্চপাড়া লাইব্রেরিতে তো সকলেই প্রায় বলতে পারেন এসেছেন। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 200 বছর পূর্তি উপলক্ষে এবং লাইব্রেরি 150 বছর পূর্তি উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি, তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা সিংজি পাটিল, উনি এসে উচ্চপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরিতে জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করে গিয়েছিলেন। আজকে যার নামে জেমস মানে বেহালার একটি বিখ্যাত রাস্তা, সেই জেমস লং কয়েক মাস ছিলেন উচ্চপাড়া লাইব্রেরিতে, একটা বই লেখার পাঠ আছে। এরকম আরো অনেক ঘটনা, শুধু লাইব্রেরিকে নিয়ে বলতে গেলে আরো অনেক কিছু বলতে হয় আর কি। এইভাবে আমাদের এই পরিবার চলছে। আমাদের পরিবার 7 জেনারেশন 8 জেনারেশন পরে তো বেশিরভাগ মানুষই, আমি ছাড়া অবশ্য বেশিরভাগ মানুষই কিন্তু উচ্চশিক্ষিত। এবং এই যে শিক্ষার যে ধারাবাহিকতা, স্ত্রী শিক্ষা ও পুরুষ শিক্ষা, সেটা এখনো পর্যন্ত অব্যাহত আছে। এবং আমরা যখনই সুযোগ পাই আমরা সমাজকে নানাভাবে আমরা কিন্তু সাহায্য করে থাকি। আর প্রণববাবু মানে তো অবশ্যই আমাদের জ্ঞাতি হন, কিভাবে জানেন আপনি, ভালো করে শুনবেন। আমার প্রপিতামহের 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 প্রপিতামহ, মানে 4খানা প্রপিতামহ। আমার প্রপিতামহ, তার প্রপিতামহ, তার প্রপিতামহ, তার প্রপিতামহ। তার নাম ছিল গঙ্গাধর ঠাকুর, তিনি থাকতেন পুরুলিয়াতে। এই গঙ্গাধর ঠাকুর ছিলেন 8 ভাই। বড় ভাই রঘুনাথ ঠাকুর, মেজো ভাই গঙ্গাধর ঠাকুর, সেজো ভাই শ্রীধর ঠাকুর, তারপরে বিষ্ণু ঠাকুর, তারপরে রামেশ্বর ঠাকুর, তারপরে রঘুকান্ত ঠাকুর, তারপরে রাধাকান্ত ঠাকুর, তারপরে হচ্ছে মুকুন্দ ঠাকুর। এই রাধাকান্ত ঠাকুরের উত্তরসূরি হচ্ছে প্রণববাবু। সেই হিসেবে দেখুন, প্রত্যেক মানে যারা বন্দ্যোপাধ্যায় বংশীয়
তাদের কারো না কারোর সঙ্গে কোনোভাবে তারা কিন্তু সম্পর্ক, ওই যে বললাম মানুষ মাইগ্রেট করে একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, তার সন্তান সন্ততি হয়, আস্তে 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 এটা কিন্তু স্প্রেড আউট করে। ভোট ভোট মিষ্টির দত্ত সমস্ত পদ্ধতিতে কিন্তু এই একই ক্রাইটেরিয়া বা একই জিনিস বয়ে আসছে আর কি। আর ধরুন এখনো অনেক কিছু বাকি আছে। একটা ছোট্ট ঘটনা বলবো, একটা অধ্যায়ের বিজ্ঞান মনস্কতা, এই মারা যাবার কিছুদিন আগে, মানে উনি মারা গেছেন 1888 সালে, মারা যাওয়ার কিছুদিন আগে ক্যালকাটা মেডিকেল কলেজের পড়ুয়া বেশ কিছু ছাত্র জয় বাবুর কাছে এসেছিলেন যে একটা নরক কঙ্কালের ভীষণ দরকার অ্যানাটমির ওপর স্টাডি করার জন্য। তা তিনি যদি ব্যবস্থা করে দেন, কারণ ক্যালকাটা মেডিকেল কলেজে একটা মাত্র সেই যুগে সেই সময় নরক কঙ্কাল, এর বাইরে কোনো নরক কঙ্কাল ছিল না। যশোরবাবু ওদেরকে কয়েকদিন বাদে আসতে বললেন। ইতিমধ্যে উনি কোথা থেকে একটা নরকঙ্কাল জোগাড় করে আনলেন, জোগাড় করে এনে উনি লাইব্রেরির ওপরে ওদেরকে উনি আবার ডেকে পাঠালেন। তারা এসে বললেন, তাদেরকে বলা হলো যে আপনাদের নরকঙ্কাল রেডি আছে, আমি চিকিৎসকের বন্দোবস্ত করে দিয়েছি, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনারা সেখানেই পড়াশোনা করতে পারবেন। সেই যুগে একটা লাইব্রেরির ভেতরে নরকঙ্কাল, আপনারা এখানে ভাববেন যে তখন বঙ্গীয় সমাজ এরকম ছিল, তার থেকে উনি যে কত গুণ এগিয়ে ছিলেন বোধহয় মানে সেটা বলার অপেক্ষা রাখে না। এছাড়া আরো অনেক কিছু আছে আর কি, সেটা বললে তো আর শেষ হবে না। এটা বলি আমি আমার বক্তব্য শেষ করি। আর এরা যেটা বলছে যে আমি গান গাওয়া, সত্যি আমার গলা একদম থাকে। আমি একটা লাইন এসে ময়ূর ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে, গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানির ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে, তাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে শেষে পাগলা রোদে আছে রমারায়, কমলটা ভুগছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলে বলেছে আজ আর নেই। আজকে তো একটা বিশেষ দিন। এই বিশেষ দিনে আপনি আপনার পরিবারকে এবং এই আজকের যে সমাজকে কী বার্তা দিতে চান? আমি একটাই বার্তা দিতে চাই, মানুষ যেহেতু সমাজবদ্ধ জীব, মানুষের উচিত সমাজকে নিয়ে থাকা। যারা সমাজকে নিয়ে থেকেছেন সমাজ তাদের মনে রেখেছেন, যারা সমাজকে নিয়ে থাকেননি সমাজ তাদের ছুঁড়ে ফেলে দিয়েছে। সুতরাং আমি এই কথাটাই বলতে চাই, সমাজের বাইরে আমরা কেউ নই। সুতরাং সমাজের ভালো যেভাবে করা যায়, যেভাবে করতে হয়, সেভাবে প্রতিটা মানুষের এগিয়ে আসা উচিত। সেটা আজকের দিনেও হতে পারে বা আগেও হতে পারতো বা পরেও তাই। যেটা আজকে প্রণব মুখার্জির হাতে তুলে দিচ্ছে, নিজেও একজন কংগ্রেসের নেতা, তাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে গেছে। তাতেও দেবাশিস দা যেন হয় না, অনেক সময় অনেক বলছিলাম চেষ্টাটা আমি করি, তা আমি চেষ্টাটা করেছি। তবে আমার রাষ্ট্রপতির হাতে সেই তালিকা, বংশ তালিকা নিজেও অল্প, কিন্তু ওইটার থেকে শুনে কথা বলার চেষ্টা করি বেশি। তাই তিনি সৌব্রতটাকে অনুরোধ করবো দু চার কথা বলার জন্য। বাইরে আর কেউ করতে পারবেন, ওনার হিস্ট্রি একবারে মুখস্থ। তো আমাকে যেমন বলতে দেওয়া হয়েছে কিছু বলতে হবে। এটা হচ্ছে যে পরিচয়টা হয়েছে জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের সেজ ভাই নবকৃষ্ণ মুখোপাধ্যায়। নবকৃষ্ণ মুখোপাধ্যায়ের নাতি হচ্ছে বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়। বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছেলে হচ্ছে দেবনারায়ণ মুখোপাধ্যায়। এইভাবেই পরিচয়টা। আর যেটা শঙ্কর যেটা বলল যে মানে
নবকৃষ্ণ মুখোপাধ্যায়ের যারা রিনাউন্ড লোক, তাদের মধ্যে আছেন বীরেন্দ্র নারায়ণ মুখোপাধ্যায়। উনি হচ্ছেন জ্যাঠার কাকা না জ্যাঠা, কাকা হন। হ্যাঁ, উনি ছিলেন ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা আমরা জানি এখন তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়ে গেছে। ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার আগে সেটা হুগলি ব্যাংক ছিল। হুগলি ব্যাংক, 4টে ব্যাংক মিলে ইউনাইটেড হয়ে অ্যামালগামেট করে তৈরি হলো ইউনাইটেড ব্যাংক। হুগলি ব্যাংকের উনি ফাউন্ডার ডিরেক্টর ছিলেন আর ফাউন্ডার ডিরেক্টর ছিলেন। এইভাবেই মানে ওনার ইউনাইটেড ব্যাংক, হুগলি ব্যাংক যেটা বলছে, হুগলি ট্রাস্ট, এরকম অনেক কিছু। উনি এমএলএও ছিলেন, উনি এমএলএ ছিলেন। এইটা মানে মানে আমাদের দেবজাটার কাকা হন। এইভাবে মানে আমরা গড়ে উঠেছি। এই বলেই আমি বক্তব্য শেষ করছি। আর একটা যেটা বলেছিলেন যে নেতাজি সুভাষ বোস এসেছিলেন আমাদের বাড়িতে উত্তরপাড়ায়। উনি যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হলেন, তখন ওনাকে উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি থেকে রিসেপশন দিয়েছিল। তো উনি এসেছিলেন উত্তরপাড়ায় এসে ওই প্রোগ্রাম অ্যাটেন্ড না করে উনি বললেন যে বিনয় আমার বন্ধু, বিনয়ের বাড়িতে আমি আগে যাব। তো ওই বিনয় কৃষ্ণ মুখার্জি মানে দেবজাটার যে বাবা, ওনার মানে আমাদের সবাই কাছে একটাই বাড়ি ছিল তখন, একটাই বাড়ি ছিল। তো সেইখানে উনি এসেছিলেন, কিছুক্ষণ ছিলেন, তারপরে বেরিয়ে গিয়ে উনি উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির রিসেপশনে গেছেন। পুরোপুরিভাবে জানতাম, উনি এত সুন্দরভাবে বুঝিয়ে বললেন, তার জন্য তো বড়। আমি যেভাবে কাকুকে দেখেছি, মানে আমার ওই ছোট বয়সের মন কিভাবে আকর্ষণ করেছিল, আমি গেলেই তখন যথেষ্ট বুঝেছিলাম যে ওনাদের অর্থ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, ওই বয়সে যেটা বোঝা যায় আর কি। তো গেলেই দেখতাম কিছু না কিছু মানে খাওয়ানোর জন্য যেন কাকু একদম তৎপর হয়ে যেতেন একদম। মানে এই জিনিসটা যে কি জিনিস হয়, হ্যাঁ, তো সেই ওই ছোট বয়সে যেটা বুঝেছি। তো যে কারণে এত আমি এখন শহর থেকে থাকি, মানে এত দূর থেকেও আমার অনেক প্রবলেম থাকা সত্ত্বেও আমি মানে কাকুর যেহেতু 100 বছর জন্ম মানে বার্ষিকী পালন হচ্ছে, আমি সেই মানে সেই ছোটবেলাকার ক্ষেত্রে মানে মানসিকতা এখনো যেন আমার মানে মনে বাজছে যে কাকু এই অমিত এসছে দাদা আমাকে যেটা বলি না করে আমাকে কর, আমি আসছি। আমরা পড়ে গেলে আমরা হয়তো থাকবো না। ঘনিষ্ঠ একজন বন্ধু ছিলেন, নেতাজিও মানুষ, যার একবার আমন্ত্রণে উত্তরপাড়া এসেছিলেন আমাদের বাড়িতে।